দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। এক সময়ের মিত্র দলগুলো এখন নির্বাচন কেন্দ্রিক মুখোমুখি অবস্থানে। ভোটের লড়াই জমে উঠেছে। কেউ কৌশলে অপর ভোটারকে কাছে টানছে, কেউ অপর প্রার্থীদের বিদ্বেষ ছড়াচ্ছে, আক্রমণ করছে নানাভাবে। এই আক্রমণ কতদিন পর্যন্ত? নির্বাচনের পরে এই আক্রমণ বহাল থাকবে নাকি সম্পর্কের উন্নতি হবে, বা নির্বাচন পরবর্তী রাজনীতি বা কেমন হবে? এসব বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রাজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সাংবাদিক ও গবেষক ডক্টর কাজল রশিদ শাহিন। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মাসুদ কামাল ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচন তো ব্যাপক জমে উঠেছে। স্বাভাবিকভাবে ভোটের আগে যেটা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যে আক্রমণ, সম্পর্কের দূরত্ব তৈরি হওয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের পরেও কি এটা কন্টিনিউ করবে, নাকি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, নাকি বাড়বে কমবে, কি মনে হয়? নির্বাচনের পরে কন্টিনিউতে কিছু করবে, হয়তো অল্প কিছুদিন করবে, না পরে করবে। করবে এই কারণে যে হেরে গেছে সে তো মনে করবে আমার জেতা উচিত ছিল, আমি ইঞ্জিনিয়ারিং কারণে হারছি, তবে অমুক কারণে হারছি। এটা হয় না যে রাস্তা দিয়ে আসার খেয়ে পড়ে যায়, সেও কিন্তু ভাবে আমি ঠিকই হাঁটতেছিলাম, রাস্তাটা একটু আঁকাবাঁকা ছিল, কারণ সে তো একটু অজুহাত খুঁজে। তো সেরকম অজুহাত থাকবে এবং তারা সেটাকে রিপেয়ার করার চেষ্টা না করে বরং আক্রমণ করার চেষ্টা করবে। 91 শেখ হাসিনা বলছিল ওটা সূক্ষ্ম কারচুপি হয়েছিল, বলছিল তো ভাই, বলছিল কেন বলেন তো? সে নিজেকে সান্ত্বনা দিয়েছে এবং নিজে একটা অজুহাত খুঁজছে। 96 বলছে শেখ খালেদা জিয়া স্থূল কারচুপি হয়েছে, বলছে তো। তো নির্বাচনে হেরে যে নির্বাচন মেনে নেওয়ার ইতিহাস আছে কারো? পরাজয় একমাত্র স্বীকার করছিল মিরপুরে ডক্টর কামাল হোসেন। সে হারুন আল রশিদের কাছে হাইরে বলছিল আমি হারছি, এবং এই কারণে তার দল থেকে তারা বেরিয়ে করেছিল। ইতিহাসটা অন্যরকম ভাই। তো এখন কেউ স্বীকার করে না। যখন স্বীকার না করে তখন কি হয়, তার সমর্থকরা বলে হ্যাঁ আসলে আপনি হারেন নাই, আপনাকে জোর করে হারাই দিছে, ইঞ্জিনিয়ারিং করে হারাই দিছে। 5-6 বার বলতে বলতে এক পর্যায়ে সেও বিশ্বাস করে যে আসলে আমি হারি নাই, এবং তখনই কিন্তু সে নানা রকম ফন্দি ফিকির করে যে তারা আরেকবার চেষ্টা করলে বোধহয় জিতবো, অথবা আরেকবার নির্বাচন করা যায় কিভাবে, উপায় কি, সরকার ফেলাই দাও, সিম্পল। কিন্তু তো সরকার ফেরানো আন্দোলন শুরু হয়ে যাবে। এটা হলো বাংলাদেশের কালচার। এখন এরই মধ্যে কালচার যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আমাদের ভাগ্য ভালো, তাহলে আমরা বিরাট খুশি যে তাহলে আমাদের পলিটিক্যাল লিডারদের কালচার চেঞ্জ হয়েছে। আর যদি চেঞ্জ না হয় তাহলে আমাদের দুর্ভাগ্য, আমাদের দেখতে হবে। তবে পরে অনেক কিছু হবে, কে জিতবে কে হারবে এটা তো আমরা জানি না। ধরে নেন হাইপোথেটিক্যালি বিএনপি জিতলো, তাহলে জামাতের আচরণটা কী হবে? আবার ধরেন হাইপোথেটিক্যালি জামাত জিতলো, তাহলে বিএনপির আচরণটা কী হবে? এগুলো কিন্তু অনেক কিছু ঘটবে। তবে আমি নিজে আশাবাদী। আমি আশাবাদী এই কারণে যে প্রথমত বিএনপির যে শীর্ষ নেতৃত্ব, উনি দীর্ঘদিন প্রায় টানা অনেকগুলি বছর ইংল্যান্ডে থেকে এসেছেন, লন্ডনে থেকে এসেছেন। উনি পরাজয় মানার মতো মানসিকতার মধ্যে উনি অর্জন করতে পেরেছেন, এটা মনে করি। আর জামাতে ইসলামী ওনারাও এক ধরনের নিয়মতান্ত্রিক পলিটিক্সই করেন বলে আমার ধারণা। ওনারা যদি হেরে যান, এবং ওনাদের কথাবার্তার মধ্যে আমি দেখেছি ওনাদের মধ্যে কিন্তু সমালোচনা সহ্য করার একটা মানসিকতা আমি টের পাই, বিভিন্ন টকশোতে আলাপ করি, তো ওনারাও হয়তো সমালোচনা সহ্য করতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনের পর হয়তো আমরা আগে যে পদ্ধতিগুলি দেখতাম বিরোধী দলের কাছ থেকে, যে সময় যে একদিনও শান্তিতে থাকতে দেব না, এই স্লোগান তো আসছে, এই কথা তো কোনো না কোনো নেত্রীর কাছ থেকে আসছে। তো সেই ধরনের কিছু হয়তো বা আসবে না, এটা আমার ধারণা। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো একটা আমরা প্রাণবন্ত একটা সংসদ পাবো না। আপনি যেটা বলছিলেন যে আমাদের ইতিহাসেই এরকম যে যারা পরাজিত হয় তারা অভিযোগ আনে, কিন্তু এই অভিযোগের ও তো একটি মানে জনগণ তো নিরূপণ করতে পারে অভিযোগের সত্যতা। যেমন যদি বলি এই নির্বাচন কেন্দ্র করে যদি কেউ ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ আনে, তাহলে কতটা বাস্তবসম্মত হবে, বা এখন কিছু সিমটম আমরা দেখি কিনা। যেমন এই বছর পোস্টাল ভোট নিয়ে আমরা কিছু বিতর্ক দেখলাম। সম্প্রতি লক্ষ্মীপুরে মানে ভুয়া সিলও উদ্ধার হতে দেখলাম। এই যে নানা ব্যাপার, এই যে অভিযোগগুলো, এইগুলোকে ওই অভিযোগকে মানে ভিত্তি দেয় কিনা? ভিত্তি দেয়, মানে এখনো কিন্তু দিচ্ছে না। আচ্ছা, এখনো দিচ্ছে না কেন? ধরুন পোস্টাল ব্যালট এবং ওই সিল উদ্ধার, যেটা
এই দুটো ঘটনায় কিন্তু জামাতের বিপক্ষে যায়। রাইট। আচ্ছা, তাহলে এটা নিয়ে অভিযোগ করলে কে করবে? বিএনপি করবে। বা বিএনপি দিক থেকে কিন্তু আপনার কোনো অভিযোগ দেখেছেন? অত সিরিয়াস কোনো কিছু দেখছেন? দেখেন না কিন্তু এখনো পর্যন্ত মুখে মুখে বলছে, বাট অত সিরিয়াস না তারা এটা নিয়ে। কারণটা হলো কি, বিএনপি আশা করতেছে যে এইগুলি তারা মনে করছে এটা পিলফারেজের মতো ছোট ছোট, মানে একটা শেষরা চুরির মতো তারা মনে করতেছে। আচ্ছা, তারা মনে করতেছে তাদের পক্ষে ভোটের জোয়ারটা এত বেশি থাকবে যে এইগুলি ভেসে যাবে। তারা এখন কিছু বলতেছে না। যদি শেষ পর্যন্ত রেজাল্টটা একদম নেক টু নেক হয়ে যায়, তখন এগুলি সবগুলি তারা আনবে একটা একটা করে, আইনা কিন্তু আওয়াজ তুলবে। কাজেই এটা আপনি পরবর্তী সময়গুলি ভিত্তি দেবে না, এটা আপনি ভাইবেন না। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আমরা একটু ডক্টর কাসেম হোসেন শাহীন আপনাকে শুনতে চাই। এই যে নির্বাচনের পরে যে অভিযোগের কালচার আমাদের দেশে আছে, সেই কালচারটাই কি আমরা কন্টিনিউ করব, নাকি এ থেকে আরেকটু চেষ্টা করলে এই অভিযোগের জায়গাটা অন্তত এড়ানো যেত কিনা? ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে যে এখন হচ্ছে 2024 এবং এই 2024-এ এসে 2026, 2024-এর গণঅভ্যুত্থানের পর মানুষের ভিতরে প্রত্যাশার জায়গাটা কিন্তু অন্যরকম। এবং 2026-এর নির্বাচনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে যারা সরকারে যাবে এবং যারা বিরোধী দলে যাবে, সেটা জোটগত হোক বা এককভাবেই হোক, সেইখানে কিন্তু আসলে সবার জন্যই পরীক্ষা নির্ভর করছে। মানে আপনি বিরোধী দলে গেলেও আপনি বিরোধী দল হিসাবে কি মানে প্র্যাকটিস করছেন, কি রোল প্লে করছেন, সেইটা কিন্তু জনগণ খেয়াল করবে। এবং আমাদের মনে রাখতে হবে যে এই সময়ে এসে আমাদের সমাজ কিন্তু বদলে গেছে এবং আমাদের সমাজের মন বদলে গেছে, আমাদের ভোটারের মন বদলে গেছে। ফলে 2026-এর থেকে যে যাত্রা শুরু হবে, সেই যাত্রার পরে আসলে এই রাজনৈতিক দলগুলোর আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে। ধরেন জামাত এবং বিএনপি তারা তো একসঙ্গেই ছিল, এবং যখন আওয়ামী লীগ ক্ষমতায়, তখন ধরেন তাদের নানা রকমের রূপরেখা, নানা রকমের প্রতিশ্রুতি সবই কিন্তু বিরোধী দলে থেকে, এবং তারা কিন্তু যে কথাগুলো বলছিল তাতে মনে হচ্ছিল যে তারা অতীত থেকে এক নানা রকমের শিক্ষা নিয়েছে। এখন সেই শিক্ষাগুলো অ্যাপ্লাই করবে আসলে এই 26-এর নির্বাচনের পর। এখন তারা আসলে কি রোল প্লে করবে সেটার উপরে নির্ভর করছে যে আগামী দিনের মানুষ কেমন থাকবে। এবং বিরোধী দলে গেলেও বিরোধী দলও যে সুন্দর ভূমিকা পালন করতে পারে এবং বিরোধী দলের সমালোচনা বলেন বা মানে বিরোধী দলও যে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে, সেই চেষ্টাটা থাকবে। এবং আমাদের মানে কামাল ভাই যেটা বলছিলেন যে বিএনপি এবং মানে জামাতের উদাহরণ টেনে যে এক ধরনের সমালোচনা সহ্য করার মানসিকতা রয়েছে, সেটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আমরা একটা সুস্থ রাজনীতির পথে যাচ্ছি। সেটা কি আমরা দেখতে পাচ্ছি? এই যে দীর্ঘদিনের মিত্রই তো ছিল এরা, অথচ আমরা দেখলাম রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হলো। হ্যাঁ, অন্যান্য নির্বাচনের তুলনায় কম বলতে পারেন, বা কিন্তু এই যে সেইটা আমরা আসলে আপনার প্রশ্নটার জায়গাটা, হ্যাঁ বুঝছি আমি, যে হয়তো আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম সেই পর্যায়ে দেখতে পাচ্ছি না বা সেই মাত্রায় দেখতে পাচ্ছি না। তবে তুলনামূলকভাবে তো কামড়াকামড়ি কম। বা ধরেন ইতিপূর্বে নির্বাচনের ক্ষেত্রে আমরা ধরেন পোস্টার নিয়ে বলেন, জনসভা নিয়ে বলেন, মিছিল নিয়ে বলেন, নানা রকমের যে তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি, সেইটা কিন্তু এবারে নির্বাচনে কম। কিন্তু সেইটা থাকে চিরদ্বৈরথ দুটি দল বা একাধিক দল। আর এবছর কিন্তু মানে মানে মিত্র দলই বলা যায়, তারা এসে যখন এইটা করে তখন আমরা কতটা আশা রাখতে পারি? আমি একটু মাসুদ কামাল ভাইকে এ পর্যায়ে শুনতে চাই যে ক্ষমতায় গেলে বিএনপি এবং জামাত ইসলামী উভয় দলই যে ইশতেহার ঘোষণা করেছে, সেখানে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের ব্যাপারটি উল্লেখ রেখেছে। এতে করে মানে এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আগামী নির্বাচনে, আগামী রাজনীতিতে এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, আমি আপনাকে বলি এই জিনিসটা কেন। এটা হলো কি, আসলে মনে করেন যারা হেরে যাবে, হ্যাঁ, তাদের কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য তাদের শক্তি বৃদ্ধির প্রয়োজন হবে। তখন তারা উভয়ে যারাই হারবে তারা আওয়ামী লীগকে ইনভাইট করবে। আচ্ছা, আমি কিন্তু আওয়ামী লীগের আগমন দেখছি। কিন্তু আচ্ছা, আওয়ামী লীগকে ইনভাইট করার জন্য এই যে আপনার হিলিং যে ইটা বলতে যাচ্ছে যে আপনার আসেন, আত্মসমর্পণ করেন, তওবা করেন, যাই করেন আপনি, তওবা কমিশন যাই বলেন, কিছু একটা তারা বলবে, তারা তওবা করে আসতেছে এবং বলবে তাদের তওবা করতে দেওয়া উচিত। এটা যদি তখন সরকার নাও মানে তাও তারা আসবে, ফিরতে পারবে না কেউ, আন্দোলনের জন্যই আসবে। কাজে ধরেন আপনি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন কথার কথাই হাইপোথেটিক্যাল, ধরেন আপনি জামাত ক্ষমতায় গেল, বিএনপি তো সারা দেশে একটা শক্ত, এবং বিএনপির ধরুন মনে করেন আপনার এই সুবিধাভোগী অনেক লোক আছে, এদের সব সুবিধা তো রাতারাতি বন্ধ হয়ে যাবে, কারণ তারা তো সুবিধা ভোগ করতেছে। চাঁদাবাজি তো কমে নেই একটু,
আওয়ামী লীগ আমলে যে মাঠ পর্যায়ে চাঁদাবাজি যেটা ছিল ওই চাঁদাবাজি একটু কমে নাই, খালি Just লোকটা replace পরিবর্তন হয়েছে, হয়েছে, replace হয়েছে। খালি লোকটা। তো ওই লোকগুলি কারা? ছাত্রলীগ না, শ্রমিক লীগও না, যুবলীগও দল। না, সব দল হয়ে গেছে। তো যেই মাত্র জামাত ক্ষমতা আসবে সেই মাত্র তারা সবাই তো হতাশ, তারা কি এটা কি তারা ত্যাগ করতে চাবে না। তখন তারা আন্দোলনের স্বার্থেই তারা দেখবেন এই মামলা প্রত্যাহার হয়ে যাচ্ছে, তাদেরকে ডাকবে, আসো তোমরা অমুক তমুক, আমাদের দলে যোগ দেওয়া, আসো আন্দোলন করি, যোগ দেওয়া। তখন কিন্তু এই তওবা কমিশনটা খুব জরুরি হয়ে যাবে। আচ্ছা, তওবা করো, আসো, লাইনে আসো। তো এইটা হলো কি উভয় দলই এটা ব্যবস্থাটা রাখছে, কারণ উভয় দলই এটা চায় যে আমি ভাই আমার তোমরা ইগনোর করবা, দেখো তুমি আমি ওদের নিয়ে আসতেছি। কারণ আওয়ামী লীগটা একটা বড় শক্তি। আচ্ছা, এখন তো আওয়ামী লীগটা আপনি গায়ের জোরে দমায় রাখছেন, জাস্ট গায়ের জোরে, তো একটা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন আপনি যদি অতই কনফার্ম থাকতেন যে এদেরকে দমন করা উচিত অথবা এটা জরুরি আমাদের সেই চেতনার স্বার্থে, জাতির স্বার্থে, তাহলে বিচার করলেন না কেন দিন ধরে? আপনারা এত বিচার করেন, খুচরা মুচরা বিচার তো দরকার নাই। এই খুচরা মুচরা বিচার না করে সরাসরি আওয়ামী লীগের বিচারটা শুরু করতেন, বিচারই তো শুরু হয় না এই পর্যন্ত। না, দল হিসেবে তো বিচার এখনো শুরু হয়। করলেই পারতেন, করলেন না কেন? নাহলে আপনি 5 জন লোক নিয়োগ দিতেন, এই দলটা তাড়াতাড়ি করতে হবে, করে নাই তো, এই সরকার তো করে নাই। প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, নির্বাচনের পরে এটি উইথড্র করা হতে পারে। উনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ওনার কথাবার্তা উনি যেগুলি বলতেছেন না, এগুলি পরে ওনাকে ব্যাখ্যা দিতে হবে। আচ্ছা, উনি ব্যাখ্যা দিতে পারবেন না। উনি যা বলছেন তা উনি করেন নাই। উনি যে কি বলছেন উনিও ভুলে গেছেন, উনি যে কি করছেন এটা ওনার পরে আর মনে থাকবে না। উনি পরে ভাববেন যে এই কাম আমি করছি। ক্ষমতায় থাকলে না মানুষের অন্যরকম একটা জোশ থাকে আর কি, মনে করে কি আমি যা করব সেটা, আমি তো প্রায় ঈশ্বর। শেখ হাসিনার এই জোশ ছিল, ইউনূস সাহেবের এই জোশ এসে পড়ছে। কিন্তু এই জোশ কি মানে দেশ এবং জনগণের জন্য কতটা কল্যাণকর? অবশ্যই অকল্যাণকর। কল্যাণকর হলে তো ইউনূস সাহেবের জনপ্রয়োজন আকাশচুম্বী হতো। আচ্ছা, ইউনূস সাহেবের আস্তে আস্তে বিএনপি যে মনে করেন, আমরা অনেকে কিন্তু ভাবতেছি যে বিএনপি কি পাশ করবে, কেউ কিন্তু নির্দ্বিধায় বলতে পারছে না। না, তার মানে কি বিএনপির জনপ্রিয়তা কিছু কমছে? ডিউটি ইউনূস, একদম ডিউটি ইউনূস। আমি আপনাকে ব্যাখ্যা করে বলি কীভাবে তার জন্য শুনতে চাই। সে ইচ্ছা করে এটা করছে, বিএনপিকে ডিফেম করছে, ইচ্ছা করে বিএনপিকে বেগাতে ফেলাইছে, ইন্টেনশনালি ফেলাইছে। উনি চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক, ওনার পক্ষপাতদুষ্ট আছে তো। আচ্ছা, কেমন আছে আমি সেটা বলি। মূলত কারণ হলো গিয়ে উনি উত্তরাধিকার রাজনীতি পছন্দ করে না, এটা অনেক আগের থেকেই করে না। যখন ওই -2 ফর্মুলা ছিল না 111 সময়, ওই সময় ওই ফর্মুলার পেছনে ওনার একটা ভূমিকা ছিল। আচ্ছা, কারণ যারা এটা করছিল তারা তার লোক ছিল। এখন যে জিনিসটা আমি এখনকার ঘটনাগুলি বলি, দুটা কারণ। এক নম্বর হলো বিএনপির জনপ্রিয়তা 2024-এর অগাস্ট সেপ্টেম্বরে যা ছিল তার চেয়ে অনেক কমছে না? হ্যাঁ, দুটা কারণে কমছে। আমি কারণ দুটো বলি। এক নম্বর কারণ হলো এই যে ব্যাপক চাঁদাবাজি, মাঠ পর্যায়ে ব্যাপক মামলা বাণিজ্য, এই সমস্ত কারণে বিএনপি জনপ্রিয়তা কমছে। আচ্ছা, এটা যখন শুরু হলো তখন থামাইতে পারতো না? বিএনপি তো একটার পর একটা বহিষ্কার করছে, প্রায় 10,000 লোককে সে বহিষ্কার করছে, তো সে তো বহিষ্কার করছে। সরকার কি থামাইতে পারতো না? একজন চাঁদাবাজকে যদি আমি বহিষ্কার করে দেয় দল, তাহলে ওর কি কোনো সমস্যা হয়? ও তো চাঁদাবাজি করতে থাকে, ও বলে দল আমার একসময় ফেরত দিব, আগে আমি টাকা কিছু কামাই লই। নির্বাচন সামনে করে নিয়েছে ও, ঠিক আছে না? আচ্ছা ফাইন, তো থামাইতে পারতো কে? থামাইতে পারতো সরকার। এবং এইখানে বলছে, এবং বিএনপি নিজে তার কর্মীর বিরুদ্ধে মামলা করছে। না, মামলা করা ছাড়াও একটু যুক্ত করতে চাই যে যখন বিএনপি বহিষ্কার করলো যে অভিযোগে, অর্থাৎ এইখানে কিন্তু অভিযোগটা মোটামুটি প্রকাশ্য। সেক্ষেত্রে তো আইন শৃঙ্খলা ব্যবস্থা নিতে পারতো, ব্যবস্থা নিতেই পারতো। নাই তো। আমি আরেকটু বলে দিই শেষ করে, আরেকটা কারণ আমি ওইটা কারণ বলছিলাম। একটা কারণ হলো সরকার কোনো ব্যবস্থা নাই না নেওয়াতে কি হয়েছে, ওরা আমাদের অপকর্মগুলো করতে পারছে, কিন্তু এটার মানে আপনার খারাপ প্রতিক্রিয়াটা গেছে কার উপর? দলের উপর। এক নম্বর। 2 নম্বর হলো গিয়া যে এই সরকার দেশটা ভালো চালাতে পারে নাই। এই সরকার যখন দেশ ভালো চালাতে না পারছে, প্রত্যেকটা এই সরকারের প্রত্যেকটা ব্যর্থতার জন্য লোকে কিন্তু সরকারের উপর মন খারাপ করে নাই, বিএনপির উপর মন খারাপ করছে। কারণ বিএনপি কামিং গভর্নমেন্ট, তারা মনে করছে যে বিএনপি ক্ষমতা আসবে। তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে এই সরকার ইন্টেনশনালি এগুলো করে সরকার ব্যর্থ হয়েছে, বা যে জায়গাটা আপনি বলছেন ইন্টেনশনালি তারা বিএনপিকে অজনপ্রিয় করার জন্য কাজগুলো করছে।
জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর কাজল রশিদ শাহীন, মাসুদ কামাল ভাই বলছিলেন যদি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কিছু বলবার থাকে। না, মাসুদ কামাল ভাই যেভাবে বলছিলেন আমি আসলে কামাল ভাইয়ের সাথে একমত হতে পারছি না। আচ্ছা। ধরেন কামাল ভাইয়ের যুক্তিটাকে যদি সত্য বলে ধরে নিই যে আসলে সকল দোষ সরকারের, তাহলে বিএনপির মতো একটা বড় দল বা বিএনপির যে চাওয়া, তাহলে তারা তো কিছুই করতে পারলো না। এবং বিএনপি তো সেই সুযোগটা ছিল, এবং এই যে ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এটা তো আসলে বিএনপির চাওয়া। ফলে বিএনপি যখন বিএনপি কিন্তু ডিসেম্বরে চেয়েছিল। না, ডিসেম্বরে চাইলেও ডিসেম্বরের পরে যখন ধরেন মানে সময়টা বাড়ানো হলো, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে আসছে, এটা কিন্তু খুব একটা হেরফেরের জায়গা না। আচ্ছা। ফলে সরকারের সাথে বিএনপির সম্পর্কটা কেমন ছিল বা বিএনপি কি করতে চাচ্ছে, একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে। আচ্ছা। সেই দায় ও দায়িত্ব তারা আসলে কিভাবে প্লে করবে সেটা মনে হয় তারা বুঝে উঠতে পারেনি। কিংবা একটা ছিল যে ওই যে ধরেন কিছু সংস্কার কমিশন তো তৈরি হয়েছিল, সেই জায়গাটাতে একটা ব্যাপার ছিল। ফলে বিএনপি চাইলেই যে সব কিছু করতে পারতো তাও না। আবার ধরেন সরকারের ক্ষেত্রেও যে জিনিসটা হয়েছে, যে কোনো কারণে হোক এই সরকার আসলে তার সরকারের থেকে যে রোল প্লে করা দরকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন এবং আদার্স, এরা এই রোলটা প্লে করতে পারেনি। এবং সেইটা করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যে ধরনের প্রেশার ক্রিয়েট করা দরকার সেটাও কিন্তু করতে পারেনি। ধরেন সরকার ব্যর্থ হচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এই নিয়েও কিছু বলছে না যে আপনার এই জায়গাতে ইয়ে করেন, মানে সরকারের মুখোমুখি কিন্তু হয়নি। মানে আমাদের সরকারি মানে রাজনৈতিক দলগুলো এই যে গত ধরেন 1.5 বছর বা 2 বছরে তারা সরকারের কোন একটা ইস্যু শক্ত ভূমিকা পালন করছে? না, রাজনৈতিক দলগুলো তো তখনই মুখোমুখি অবস্থান নেয় যখন প্রতিপক্ষ কোনো সরকার থাকে। সবাই তো এই সরকারকে সমর্থন দিয়েছে এবং সহযোগিতাই করেছে। যদি আমরা প্রতিপক্ষ হিসাবে ধরি, তাহলে তো আপনি এই সরকারকে তাহলে বিএনপির ক্ষেত্রে যে কামাল ভাই যে কথাগুলো বলছে সেগুলো অ্যাবসলিউটলি রাইট নয়। না, তিনি তো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে কি এরকম কোনো অভিযোগ আছে যে এই সরকার ব্যর্থ বা এই সরকার? এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো রাজনৈতিক ব্যক্তির মুখে এই সরকার যে ব্যর্থ বা এই সরকার যে ঠিক তাদের রোলটা প্লে করতে পারেনি, সেটা তো এক ধরনের সবার মুখে মুখেই এখন। এবং রাজনৈতিক দলগুলো হয়তো এখন তাদের লক্ষ্যটা আসলে নির্বাচন। আচ্ছা। এবং তারা সরকারকে কোনো রকমের বিব্রত বা কোনো বিড়ম্বনায় না ফেলে তারা নির্বাচনের এটা পালন করতে চাচ্ছে। ধরেন এই সরকারের সময় যে ঘটনাগুলো ঘটছে মিডিয়ার ক্ষেত্রে বলেন, বা গতকাল যে ঘটনাটা ঘটলো মিডিয়াতে এই যে বাংলাদেশ টাইমসের ক্ষেত্রে, এইগুলো তো আসলে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি। এবং এই সরকার ধরেন হচ্ছে মানে এই যে মামলাগুলোর ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দৃশ্যমান এমন কিছু বিষয় ঘটছে যেটার কোনো উত্তর হয় না। এবং এই সরকারের যে মানুষগুলো দায়িত্ব ছিল, বরং এই সরকার করলো কি জানেন, যে আগামী দিনের বাংলাদেশের এই যে ধরেন রাজনীতির বাইরে যে কিছু মানুষ আছে যারা নিরপেক্ষ, যাদের এক ধরনের গ্রহণযোগ্যতা ছিল, তাদেরকেও একটা প্রশ্নের মুখে ফেললো। কারণ এইখানে যে লোকগুলোকে আমরা সামনে রাখলাম বা যারা সামনে গিয়ে রোল প্লে করলো, তারা কিন্তু কাঙ্ক্ষিত কোনো রোল প্লে করতে পারলো না। ফলে বরং তারা তো নিজেদের সর্বনাশ করলো, আগামী দিনের বাংলাদেশের সুশীল সমাজেরও সর্বনাশ করলো। ধরেন এখন পরবর্তীতে যদি ক্ষমতায় যায় কোনো একজন মানে এরকম সুশীল সমাজের কেউ যদি ওই সরকারকে চ্যালেঞ্জ করে সরকারের কিছু নিয়ে, ধরেন পরিবেশের ক্ষেত্রে বলেন আপনি বা হচ্ছে মানে আদালতের ক্ষেত্রে বলেন, কোনো ক্ষেত্রেই তো তারা ডিসিশন নিতে পারলো না। এই সরকার এক হচ্ছে যে ডিসিশন নিতে পারলো না, ডিসিশন মেক করলো না, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের যেখানে স্বার্থ আছে সেই জায়গাগুলোতে ঠিকই তারা কিন্তু ডিসিশন নিল। আপনি যদি বলেন ডিসিশন নিতে পারলো না, আমরা দেখছি গত কয়েকদিনের সংবাদ মাধ্যম যদি দেখি, একের পর এক কিন্তু আন্তর্জাতিক চুক্তি করে যাচ্ছে এই সরকার, যেখানে 1 সপ্তাহ তাদের মেয়াদ নেই। এই প্রসঙ্গে আপনাকে শুনবো, তার আগে একটু মাসুদ কামাল ভাইকে শুনে আসি। এই যে শেষ সময়ে যদি উল্লেখ করি, আজকেও একটি চুক্তি হয়েছে চীনের সঙ্গে 4টি নতুন জাহাজ কেনার ব্যাপারে। অন্তর্বর্তীকালীন সরকার আছে মাত্র 1 সপ্তাহ, পরবর্তী সরকার এসে কি এই সিদ্ধান্তগুলো নিতে পারতো নাকি এখন ঠিক আছে? না, এটা এদের কেনাটা অন্যায় হয়েছে। এদের এই কেনাকাটার কাজ না এটা, এরা এটা জাস্ট খালি কমিশন পর্যন্ত এই কাজটা করছে। আমি সরাসরি অভিযোগ করতেছি, এখানে কমিশন একটা বিশাল ব্যাপার। এবং অস্ত্র শস্ত্র সমরাস্ত্র কেনার একটা ব্যাপার কি জানেন, এগুলি কোনো হিসাব হয় না, এগুলি কোনো অডিট হয় না, এগুলি নিয়ে কেউ কোনো প্রশ্ন করে না। কেনাকাটা মানেই কমিশন, কেনাকাটা মানেই লাভ, এদের এটা কাজ না। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনি একটা ঘর, আপনার একটা বাড়ি আছে, আপনি ওখানে একজন কেয়ারটেকার নিয়োগ করছেন যে আমি বিদেশে যাচ্ছি, বিদেশ থেকে আসবো, অথবা বিদেশ থেকে আমার ছেলেরা আসবে, ততদিন তোমরা বাসাটাকে দেখে শুনে রাখো। সে আইসে নিয়ে গেলো কি, ওনার ছেলে আসবে, খুব ভালো কথা, তো এই খাটটা এখানে থাকা ঠিক নেই, খাটটা কিন্তু সরাও। খাটটা সরাইলো, তারা একটা ওই খাটের হচ্ছে 5 গুণ টাকা দিয়ে একটা খাট নিয়ে আসলো। ঠিক আছে, বলো ওটা এই দরজাটা ঠিক নেই, দরজাটাকে ছোটো করতে হবে, ওটাকে ভাঙিয়ে নতুন করে আবার দরজা বানাইলো, সব ভালোর জন্যই করলো। কিন্তু যিনি আসবেন তিনি কি এই খাটটা চেয়েছিলেন?
ওইখানে তো ওই কেয়ারটেকার থাকবে না, উনি এসে থাকবেন, ঠিক কিনা? তো এটা তো কেয়ারটেকার বেসিক্যালি। এদের দায়িত্ব কি বলুন, এরা ঘোষিত দায়িত্বটা কি? না, যদি এদের ওই ঘোষিত কথা বলি- দায়িত্ব হলো কি, আমি বলি, এদের ম্যান্ডেটটা কি? এরা নিজেরা যেটা বলছে, 1 নম্বর ম্যান্ডেট হলো সংস্কার, 2 নম্বর ম্যান্ডেট হলো বিচার, 3 নম্বর ম্যান্ডেট হলো নির্বাচন। এই তিনটা কিন্তু উনাদের ঘোষিত ম্যান্ডেট, আমরা দিই নেই। হ্যাঁ, বিচারের দায়িত্বটা আমরা ওনাকে দিই নেই, আমরা দিই নেই, কিন্তু জনগণ দেয় নাই। নাও তো করেনি। না, না করবে কে? এই আলোচনা যাচ্ছে একটু আগে আপনি প্রশ্ন করছিলেন যে সরকারের অনেক গণবিরোধী কর্মকাণ্ডেরও এই কোনো পলিটিক্যাল পার্টি না করে নাই, কেন করে নাই সে আলোচনায় আমি আসতেছি। আচ্ছা। তো ওনাদের ঘোষিত যে তিনটা, হ্যাঁ, ওরা তো এই তিনটাই বলে। এর মধ্যে কেনাকাটাটা কোথায় পড়ে ভাই, বুঝান তোমারে? সংস্কার, বিচার, নির্বাচন, এখানে কেনাকাটাটা কোথায়? ওনারা তো কেনাকাটা করলে কি পরবর্তীতে সংস্কার দাবি হয়? করছে যে, কেনাকাটা করলে কি বিচার হয়? ওরা পূর্ণাঙ্গ নির্বাচনের জন্য mandate কি নিয়ে কেনাকাটা এসেছে। দরকার? ওনাদের কাজ না। আচ্ছা, ওনাদের ডেইলি ওয়ার্কগুলি করা দরকার। এক একটা 1.5 বছরের সরকার 30 বছরের জন্য বন্দর লিজ দিয়ে দিছে। এই সোনা দিয়ে বন্দর লিজ দিছে, 30 বছর জন্য দিছে। তো 30 বছর একটা হলো 20 বছরের জন্য দিছে। তো এই যে তারা দিচ্ছে, এটা তাদের কাজ না। তারা এগুলো করছে, কেন করছে? এখানে একটা প্রাপ্তি যোগ আছে। আচ্ছা, আচ্ছা, আর ওই পয়েন্টটা বলি। হ্যাঁ, ওই পয়েন্টটা বলে হ্যাঁ, একটু শেষ যে করেন। সরকারের সমালোচনা শেষ কেন সময়, কোনো হ্যাঁ। পলিটিক্যাল পার্টি করে না? হ্যাঁ, এটা কয় না, এটা হলো এই পলিটিক্যাল পার্টিগুলো দুর্বলতা, আমি মনে করি পার্সোনালি। এবং এই দুর্বলতাটা কেন সেটাও বলি। দুইটা পলিটিক্যাল পার্টি সারাক্ষণ একটা, বিশেষ করে বিএনপি সারাক্ষণ একটা আতঙ্কে ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো, আচ্ছা, নাকি ইউনূস সাহেব আবার রাগ করে মন খারাপ করে বলবো না আমার হয়তো জনগণ 50 বছরের জন্য চায়। কইছে যে একবার আমার জন্য 50 তিনি জন্য বলেননি, চায়, জনগণ নানা জায়গায় 10 বছরের বলছে। জন্য চায়, 5 বছরের জন্য চায়, মানে 50 পর্যন্ত ওনার আকাঙ্ক্ষা কিন্তু আছে। আচ্ছা, এইটা বুঝে নেই, একবার ভাবে নাই যে 50 বছর পর তার বয়স কত হবো, তা হের তো হিউম্যানলি ইম্পসিবল। তো সে তো আশা করছে ভাই, আশা তো করে। তিনি জনগণের প্রত্যাশার কথা বলেছেন। হ্যাঁ, জনগণের প্রত্যাশা উনি জানে তো, ইলেকশনে খারাপ না, তাহলে বুঝবো জনগণের প্রত্যাশা কি। তো এখন এইটা দেখে ওই বিএনপি ভয় পাইতেছে যে আমি যদি সরকারের সমালোচনা করি, সরকার যদি কয় আমাকে তো 5 বছর আরো চায়, আমি যাবো না, তাহলে আবার আন্দোলন করতে হবো। ওই আন্দোলনের তা তো টায়ার্ড। বিএনপি তো আন্দোলনের দল না, আসলে গত 15 বছর তারা আন্দোলন করে না, এখানে দৌড়াইছে, পলাইছে আর আপোষ করছে। গত 15 বছর বিএনপি কিন্তু আন্দোলন করে না একদিনের জন্য। বিএনপি আপোষ করছে। অবশ্যই আপোষ করছে বিএনপি, অনেক আপোষ করছে। জি, আপোষ করবে না? তাহলে আপোষ না করলে তারা 2018 ইলেকশনে তারা এমপি হিসেবে সংসদে ঢুকলো কেন? ওটা আপোষটা। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আজকের মতো শেষ প্রশ্ন ডক্টর কাজল রশিদ শাহীন আপনাকে করেছিলাম, জি, যদি বলতে। প্রশ্নটা কি ছিল আপনি আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, প্রশ্নটি ছিল যে এই যে রাজনৈতিক দলগুলোর যে মাসুদ কামাল ভাইকে একই প্রশ্ন করেছিলাম যে রাজনৈতিক দলগুলো যে চাপ দিতে পারেনি আপনি বলছিলেন এর আগে, এবং একই সঙ্গে এই যে একই সঙ্গে যে নির্বাচনের যে পরবর্তী যে আয়োজনগুলো, এই সামগ্রিক বিষয়ের উপরে যদি বলতে। না, এটা নিয়ে ধরেন মানে এই চিত্রের ভিতরে আবার মাসুদ কামাল ভাই যেভাবে বললেন, তাহলে তো পুরো জিনিসটা আসলে হতাশার জায়গা। মানে এক হচ্ছে যে সরকারের কার্যক্রম, আবার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাহলে কি আমরা এই রাজনৈতিক দলগুলোর উপরেই ভরসা করছি? আচ্ছা, সেইটা হচ্ছে যে আমাদের জন্য খুবই ট্র্যাজেডি। আবার আমাদের আরেকটা ট্র্যাজেডি কি, ধরেন আমাদের সংস্কৃতির ভিতরেও কোথাও কিন্তু কোনো গঠনমূলক আলোচনা নেই। আচ্ছা, ইভেন আমাদের টক শোতেও দেখবেন যে কোনো জায়গায় কোনো গঠনমূলক আলোচনা নেই। এই যে মানে আমরা একে অপরের দোষারোপ করি বা একে অপরের কথা বলি, এবং এর ভিতর দিয়ে আসলে জনগণ কি নিবে বা মানুষ কি নিবে বা রাজনৈতিক দলগুলোও কি নিবে, সেই জায়গাটা নেই। এইটা হচ্ছে আমাদের জন্য বড় ট্র্যাজেডি। এবং ধরেন এই সময় এসে দেখেন যে রাজনৈতিক দলগুলো যখন কথা বলছে, আমাদের মিডিয়াও কিন্তু রাজনৈতিক দলগুলো কি ভূমিকা পালন করতে পারে সেই জায়গাটাতে যাচ্ছে না। সবাই কিন্তু কোথায় যেন ধরি মাছ নাসুই পানির রোল প্লে করছে। এই যদি হয় যে বাস্তবতা, তাহলে আমাদের দেশের জন্য আগামীতেও আরো বড় করুণ পরিণতি অপেক্ষা করছে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ আমি আনতে চাই সংক্ষেপে, সেটি হচ্ছে গত বছর ঈদের আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে আগামী ঈদ রোহিঙ্গারা দেশে গিয়ে করবে। প্রসঙ্গটি আবার আমি আনলাম এই কারণে, আজকে একটি সংবাদ প্রকাশ হয়েছে একটি জাতীয় গণমাধ্যমে যে কক্সবাজার জেলার 4টি আসনে মোট ভোটার হচ্ছে 18 লাখ, এর মধ্যে 5 লাখের বেশি হচ্ছে রোহিঙ্গা ভোটার। তারা সূত্রের সঙ্গে তথ্য দিয়ে সংবাদটি প্রকাশ করেছে। যদি এই বিষয়ে কিছু বলতেন। এই চিত্রটা তো খুবই ভয়ঙ্কর চিত্র, এবং এটা আপনি নিশ্চয় জানেনও যে এটা কিন্তু সত্যি যে রোহিঙ্গারা কিন্তু আমরা মনে করি যে তারা নির্দিষ্ট ক্যাম্পের ভিতরে আছে, কিন্তু কিছু রোহিঙ্গা কিন্তু ক্যাম্পের থেকে বাইরে আছে। আচ্ছা, এবং আমরা অনেক আগে থেকেই জানি যে রোহিঙ্গারা কিন্তু ধরেন ওই
কক্সবাজারের স্থানীয় জনগণের সাথে নানা রকমের কার্যক্রমের সঙ্গে যুক্ত, ফলে তারা যে ভোটার হবে এটা তো খুবই স্বাভাবিক জায়গা। এবং রোহিঙ্গাদের ক্ষেত্রে ভোটার তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়, জন্ম নিবন্ধন, তারপরে জন্মস্থান, নানা কিছু। সেই জায়গাগুলোতে তো আমরা ওই সচেতনতার জায়গাটা প্রয়োগ করতে পারিনি। ধরেন আমাদের এখানকার হচ্ছে রোহিঙ্গারা এই খিলগাঁওয়ের মতো জায়গায় এসে ধরা পড়েনি, আমরা তো সেটা দেখেছি, বা তাদের ধরেন পাসপোর্ট পর্যন্ত হয়ে গেছে। এই জায়গাগুলোতে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ভূমিকা পালন করার কথা সেইটা করতে পারেনি। আবার ধরেন আমাদের ইউনুস সাহেব যে কথাটা বললেন, সবই হচ্ছে ধরেন ইমোশনাল কথাবার্তা। হ্যাঁ, এইভাবে ওনার মতন একজন, মানে আমরা যে প্রত্যাশা করছিলাম যে, এবং ওনার প্রতি আমাদের যে ধরনের সমর্থন বলেন, যে ধরনের প্রত্যাশা বলেন, আবেগ বলেন, আমাদের যে ধরনের ভালোবাসার জায়গা বলেন, সবই কিন্তু দিন শেষে এসে এখন এসে মনে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ, বা কোথায় যেন আসলে আমরা কি এনাদেরকে একটু ওভার রেটিং করছিলাম কিনা। আচ্ছা, কিংবা আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন সম্পাদককে প্রশ্ন করছিলাম যে দেখেন, আমরা তো ইনাদেরকে চিনছি আপনার পত্রিকার ভিতর দিয়ে, আপনাদের পত্রিকার ভিতর দিয়ে। এই আমাদের পত্রিকাগুলোও কিন্তু ইনাদেরকে হাজির করছে আমাদের সামনে। এই পত্রিকাগুলো কি এই বিশ্লেষণ করবে যে তাদেরকে আসলে ওনারা ওভার রেটিং করছিলেন কিনা? না, আমি যদি বলি, ফলে ধরেন তারা কিন্তু কাজের জায়গাতে এই সরকারকে এমন একটা দৃষ্টান্ত রাখতে পারলো যেটা পালন করার জন্য আমরা রাজনৈতিক সরকারকে বলতে পারবো যে ওনারা যদি পারে আপনি কেন পারবেন না। আপনি যেটাকে ওভার রেটিং বলছেন সেটি তো মানে সরকার হিসেবে না, ব্যক্তি হিসেবে তার তো একটি আন্তর্জাতিক খ্যাতি বা আদার্স, কিন্তু তারা যে সরকারে গেল হ্যাঁ সেটা ছিল। এখন এই সব অর্জনগুলো আসলে প্রকৃত কতটা, মানে ধরেন তারা তৈরি হয়েছিল, এই অর্জনগুলো নিয়ে তো আমাদের প্রশ্ন তৈরি হচ্ছে। অর্জনগুলো নিয়েও প্রশ্ন আছে। অর্জনগুলোর প্রশ্ন মানে কি, ধরেন এই অর্জন মানে নোবেল লরিটদের প্রশ্ন হচ্ছে না। ধরেন আমরা হচ্ছে ইয়েতে বার্মাতে দেখলাম না, মানে মায়ানমারে দেখলাম না, বা ধরেন ইয়েতে ওই যে ভেনেজুয়েলা যে ঘটনা ঘটে এরকম দেখলাম না। এবং আমাদের এখানকার ট্র্যাজেডি বা এই মানুষগুলো প্রমাণ করলো, বর্তমানে যারা সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সবাই, যেদের হয়তো ব্যক্তিগত কারিশমা থাকলেও থাকতে পারে বা ব্যক্তিগত কারিশমা আছে, কিন্তু তাদের প্রাতিষ্ঠানিক কারিশমারা যে খুব একটা গ্রহণযোগ্য না, এবং প্রাতিষ্ঠানিক কারিশমার সঙ্গে দেশ, মানুষ, দেশপ্রেম বলেন, এইগুলো যে কোনো রকমের যোগসূত্রতা নেই, সেইটা তারা এই গত 2 বছরে প্রমাণ করে দিল। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। এই কক্সবাজারের এই রিপোর্ট ধরে যদি বলি, প্রায় 1/4 হচ্ছে রোহিঙ্গা ভোটার। এতে কি প্রভাব পড়তে পারে, বা এটা একটা আলাদা ক্যাচাল তৈরি করবে কিনা পরবর্তীতে? আলাদা ক্যাচাল কি, মনে করেন যদি 1/3 হয় তাহলে তারাই নির্ধারণ করবে কে এখানে গণপ্রতিনিধি হবে। এটি তো হয়ে গেল, তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হব। কারণ এরা যদি একজোট হয়ে এক জায়গায় ভোট দেয় তাহলে তো 5 লাখ ভোট তো অনেক অনেক, তারাই তো ধরো নিয়ন্ত্রক শক্তি হয়ে যাচ্ছে। দেখেন, নির্ধারক শক্তি হবে। আমি সবসময় বলি যে আসলে ডক্টর ইউনূস সাহেব যে একটা অযোগ্য লোক, অযোগ্য মানে কি, যোগ্য, তার কোনো যোগ্যতা নিশ্চয়ই আছে, সে খুব ভালো কথা বলতে পারে। আমি তো তাকে বলি যে সে কথার ফেরিওয়ালা বেসিক্যালি। আচ্ছা, কথা দিয়ে মানুষকে মানে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হয় না কাজ। দেখবেন এই সরকার যারা আছে তারা প্রত্যেকেই কি কথার ফেরিওয়ালা নয়? উনি আমার এক ধাপ এগিয়ে আছে। আচ্ছা জি, আজকে আমরা শেষ করতে চাই। এখন উনি যে অনেক কথা বলছেন, দেখেন একটা কথা মাথায় রাখেন তো, এই রোহিঙ্গা দিন উনি বলছিলেন না আগামী ঈদ আপনারা নিজেদের বাড়িতে করবেন। আচ্ছা, ওরা কি কেউ 1 কদম পর্যন্ত বাড়ি থেকে জি, ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ ডক্টর কাজল রশিদ শাহীন। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।